বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বগুড়া অনলাইন প্রাইমারি স্কুলের এই পেজে যেখান থেকে আমার এই লাইভে অংশগ্রহণ করছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি কামরুল হাসান আহমেদ, সহকারী শিক্ষক, শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদিঘি, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি করোনাকালীন এই বৈশ্বিক মহাদুর্যোগে তোমরা অবশ্যই ঘরে আছো এবং শিক্ষকের কথা শুনে চলছ। সুপ্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আমিও আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম শ্রেণীর একটি পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। বরাবরের মতো আমি তোমাদের সামনে উপস্থিত আছি কামরুল হাসান আহমেদ, সহকারী শিক্ষক এবং ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর আইসিটি ফর ই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু পর্দার দিকে দেখি। আমরা পর্দাতে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি প্রতীক শাপলা দেখতে পাচ্ছি আমরা। এখানে আমাদের একটা লেখা এসেছে, আমরা একটু পড়ি। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা কি? আমরা বাংলা ভাষায় যারা কথা বলি তারা আসলে আমরা কি, আমরা সেটা একটু দেখে নিই। আমরা বাঙালি। তাহলে আমরা কি পেলাম? আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি। আমরা বাঙালিরা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর পরাধীন ছিলাম। তাহলে আমরা প্রায় 200 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর আমরা পরাধীন ছিলাম। তাই কি হয়েছিল 1757 সালে এই বাংলায়, আমরা এটাই এবার জানব। যা হয়েছিল বাংলাতে আমরা একে একে জানবো। আমরা আমাদের পাঠের দিকে প্রবেশ করছি। আজকের পাঠ শেষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল, আগমনের কারণ, ঔপনিবেশিক শাসনের প্রভাব সম্পর্কে সংক্ষেপে বলতে পারবে যারা আমার এই শ্রেণী পাঠদানে থাকবে। আজকে আমরা বিষয় পরিচিতিটা একটু দেখে নিই। বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী পঞ্চম, অধ্যায় 2, পাঠ ব্রিটিশ শাসন, পাঠ্যাংশ 1757 সালের পলাশির যুদ্ধ। তাহলে আমরা পলাশির যুদ্ধ সম্পর্কে আজকে একটু জানবো বা আমরা পর্দার দিকে একটু দেখি। আমরা পর্দায় বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রথম ছবিটার দিকে একটু লক্ষ্য করি। এটা বাংলার নবাব আলীবর্দী খান। আমরা এখানে দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলা এবং সিরাজউদ্দৌলার বেগম, যাকে বলা হয় বেগম লুৎফা। আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দায় লেখা এসেছে, আমরা একটু পড়ি। তারপরে আমি বাংলার স্বাধীন নবাব আলীবর্দী খান 1756 সালে বাংলার নবাব হিসেবে আপন নাতি সিরাজউদ্দৌলাকে মনোনীত করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা। তাহলে আমরা কি জানলাম? 1756 সালে আলীবর্দী খান তিনি তার আপন দহিত্র বা নাতিকে সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে মনোনীত করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পর্দার দিকে একটু দেখি। আমরা পর্দায় বেশ কিছু জাহাজ দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের জেনে রাখা প্রয়োজন 1400 সাল থেকেই আমাদের এই ভূখণ্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বাণিজ্য করার জন্য নদী পথে বা সাগর পথে
বিভিন্ন দেশ থেকে সব বণিকেরা আসতো। তা আসলে আগে থেকেই বণিকদের আসা বাংলাদেশে বা তৎকালীন সময়ে ভারতবর্ষে এটা একটা সাধারণ ঘটনাই ছিল। তাহলে আমরা একটুবার দেখি, এখানে সেই জাহাজগুলোই দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশের বিভিন্ন রকমের জাহাজ হতো। এই যে আমরা পতাকাও দেখতে পাচ্ছি, ইংল্যান্ডের পতাকা। যেই দেশের জাহাজ থাকবে সেই দেশের পতাকা লাগানো থাকতো। মুঘল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। তাহলে আমরা কি জানলাম? যে মুঘল আমল থেকেই পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি, বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। তার মানে আমরা জানলাম যে আগে থেকে আমাদের এখানে আসতো। তবে ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে, যাদেরকে আমরা আসলে ব্রিটিশ বলি, যাদেরকে আমরা ইউনাইটেড কিংডম বলি, ইংল্যান্ড। তাহলে আমরা কি দেখলাম? ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। আমরা ওখানে ইংরেজদের তৎকালীন সময়ে লর্ড ক্লাইভকে দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে ব্রিটিশদের জাহাজ দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পর্দায় আরো দুটো ছবি এসেছে। এখানে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়াম দুর্গ দেখতে পাচ্ছি, এবং এখানে বাঙালিদের সঙ্গে ব্রিটিশ সৈন্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু পড়ি। ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করে। ভারত এবং ব্রিটেন উভয়ে যৌথভাবে ভারতবর্ষে ব্যবসা পরিচালনা করার জন্য 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। আমরা এই যে ফোর্ট উইলিয়াম দুর্গ দেখতে পাচ্ছি, এই দুর্গ থেকেই তখনকার সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত হতো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পর্দায় বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো বাংলাদেশের অতীত ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ অতীতে আমাদের দেশ কেমন ছিল আমরা এটা দেখতে পাচ্ছি। এটা ঢাকার বুড়িগঙ্গার তীরে আহসান মঞ্জিলের ছবি দেখতে পাচ্ছি। আমরা এটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ছবি, রাঙ্গামাটি। আমরা স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছি। এখানে আমরা বাংলার চিরাচরিত ধান কেটে গরুর গাড়িতে করে নিয়ে আসার ছবিও দেখতে পাচ্ছি। অর্থাৎ ইতিহাস ঐতিহ্যে বাঙালিরা আগে থেকেই বেশ স্বয়ংবর ছিল। তারা নিজেরাই একটা নিজস্ব সংস্কৃতি ছিল। বাংলার সম্পদের জন্যই এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল প্রবল। তার মানে বাংলাদেশে যে আমাদের এই তৎকালীন ভারতবর্ষে বিভিন্ন ধরনের সম্পদ ছিল, বলা হতো গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, বাঙালিদের সুখের শেষ ছিল না। আমরা একটু পর্দার দিকে দেখি। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার শেষ নবাবও ছিলেন তিনি, সিরাজউদ্দৌলা। তাহলে আমরা একটু দেখি, আমরা এবার ইতিহাসের দিকে যাব। আমরা পর্দায় একটি ছবি দেখতে পাচ্ছি, তার নাম ঘসেটি বেগম। তিনি ছিলেন নবাব আলীবর্দী খানের বড় মেয়ে। অর্থাৎ তিনি সিরাজউদ্দৌলার খালা ছিলেন, বড় খালা। তাহলে তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে বড় খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। তাহলে জানলাম আমরা ঘসেটি বেগমের সম্পর্ক বেশ নবাবের সঙ্গে খারাপ ছিল। অর্থাৎ তারা মেনে নিতে পারেননি নবাবকে নবাব হিসেবে। আচ্ছা, এখানে বলে রাখা প্রয়োজন,
রায়দুল্লভ, জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন নবাব সিরাজউদ্দৌলা। রায়দুল্লভ, জগৎ শেঠ তখনকার সময়ে মুর্শিদাবাদের, ভারতবর্ষের অনেক বড় ব্যবসায়ী ছিল তারা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে তৎকালীন সময়ে বাংলার নবাব, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আমরা পর্দায় ছবি দেখতে পাচ্ছি, এটা মীর জাফরের ছবি, এটা জগৎ শেঠের ছবি, আর এখানে ঘসেটি বেগমকে আমরা দেখতে পাচ্ছি। আমরা পর্দায় আরও একটু ছবি এসেছে, এখানে আমরা দেখছি পলাশির যুদ্ধের সময় ইংরেজদের একটা ছবি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজ বাহিনীর সাথে কিছু বাঙালি এসে যোগ দিয়েছে। আমরা এবার একটু পড়ি। বণিকেরা অবশেষে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজ পক্ষে যোগ দেন। তাহলে কি দাঁড়ালো? বণিকেরা নানা ধরনের ষড়যন্ত্রের সবচেয়ে বড় ষড়যন্ত্র হিসেবে তারা একত্রিত হয়ে 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজ বাহিনীর সঙ্গে আঁতাত করে। আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি যে এই যে ইংরেজ পতাকা বাহিনীর সাথে বাঙালিরা এসেছে এবং এখানে পলাশির যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। এর ফলশ্রুতিতে কি হয় আমরা দেখতে পাচ্ছি যে এক পক্ষে ছিল নবাব সিরাজউদ্দৌলা এবং অন্য পক্ষের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি মীর জাফর এবং তার ছেলে মীর জাফর এবং মিরন, আর এইদিকে ইংরেজ বাহিনীর প্রধান রবার্ট ক্লাইভ। তাহলে আমরা একটু দেখে নেই, নবাবের সৈন্যবাহিনীর প্রধান অর্থাৎ সেনাপ্রধান ছিলেন মীর জাফর আলী খান। নবাবের সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতা করে ইংরেজ লর্ড ক্লাইভের পক্ষে কাজ করে। 40,000 সৈন্য নিয়ে যুদ্ধ না করে পলাশির প্রান্তরে দাঁড়িয়ে থাকে মীর জাফর আলী খান। তাহলে আমরা কি জানলাম? মীর জাফর আলী খান ছিলেন তৎকালীন সময়ে বাংলার সেনাপতি, তার অধীনস্থ সৈন্য ছিল 40,000। এই 40,000 সৈন্য পলাশির প্রান্তরে ঠিকই গিয়েছিল, কিন্তু মীর জাফর আলী খানের এই 40,000 সৈন্য তারা যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে। পলাশির যুদ্ধ, তাহলে পলাশির যুদ্ধ কার কার মধ্যে ঘটেছিল? পলাশির যুদ্ধের এক পক্ষে ছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা, আর এক পক্ষে ছিল লর্ড ক্লাইভ ইংরেজ পক্ষে। এবার আমরা দেখব যুদ্ধের ফলাফলে কি এসেছিল। লর্ড ক্লাইভ এবং নবাবের মধ্যে যে যুদ্ধ ঘটে, তাহলে সেখানে কি হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। যুদ্ধের ফলশ্রুতিতে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়। তাহলে যুদ্ধে অবশ্যই নবাব সিরাজউদ্দৌলা সহ বাঙালি বাহিনী হেরে গিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সিরাজউদ্দৌলা তার জীবন ইতিহাস একেবারে থেমে যায় 1757 সালের 23শে জুনের পরবর্তী ঘটনাতে। এই কারণে 23শে জুন পলাশী দিবস হিসেবে খ্যাত, অর্থাৎ 23শে জুনকে বাঙালিরা পলাশির যুদ্ধ ঘটার কারণে এখনো পর্যন্ত আমরা পলাশির দিবস হিসেবে এটাকে পালন করে থাকি। পলাশির যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়। আমরা দেখতে পাচ্ছি লর্ড ক্লাইভ, ইংরেজদের পতাকা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোগ্রাম ছিল এটি। এই সিল ব্যবহার করেই তারা এই দেশে 1757 সালের পর থেকে আমাদের এই দেশে তারা রাজত্ব কায়েম করে নিয়েছিল। তাহলে আমরা জানলাম 200 বছরের জন্য তারা শাসন প্রতিষ্ঠা করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার
কিছু প্রশ্নের সাথে একটু আমরা পরিচিত হব। আমরা এখানে দেখছি সিরাজ দল, পলাশী দল, আলীবর্দী দল। এখন যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস, অনলাইন ভিত্তিক শ্রেণী পাঠদান, এখানে আমাদের গ্রুপ করার কোনো সুযোগ নেই। তবে আমরা সবাই যে যেখানে কাগজ কলম নিয়ে বসে আছো, খাতা কলম নিয়ে শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলো তুলে নাও। তোমার দেশকে কোন ঘটনার দ্বারা পরাধীন করা হয়েছিল? অর্থাৎ আমাদের এই বর্তমান দেশকে কোন ঘটনার দ্বারা পরাধীন করা হয়েছিল, এটা আমরা আলোচনার মধ্যেই ইতিমধ্যে চলে এসেছে। ব্রিটিশরা তোমার দেশকে কিভাবে দখল করেছিল? ব্রিটিশরা যে 1757 সালে আসলো, আসলে 1757 সাল নয় তো 1600 সাল থেকেই তারা বিভিন্ন ধরনের ব্যবসা করার ফাঁকে ফাঁকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তবে 1757 সালেই একবারে প্রকাশ্যে তারা সেনাবাহিনী সহকারে এদেশ সাম্রাজ্যবাদী ব্রিটিশদের অধীনে চলে যায়। আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ব্রিটিশরা তোমার দেশকে কত বছর শোষণ করেছিল? ব্রিটিশরা দখলে নেবার পরে আমাদেরকে কত বছরের জন্য শোষণ করেছিল? সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা জানলাম যে বাংলাদেশে আজ আমরা যে বাংলাদেশ পাচ্ছি, অতীতে এই বাংলাদেশ আমাদের কাছে ছিল না। আমরা ভারতবর্ষের মানুষ ছিলাম। সেখানে বিভিন্ন ধরনের জমিদার, নবাব দিয়ে বিভিন্ন সময়ে ভাগ ভাগ করা হয়েছিল। ঠিক তেমনিভাবে বাংলার নবাব আলীবর্দী খান, তার নিজের কোনো সন্তান না থাকায় তার 3টা মেয়ে ছিল। 3 মেয়ের মধ্যে সে ছোট মেয়ে আমেনার পুত্র সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে মনোনীত করেন এবং পরবর্তীতে বাংলার নবাব সিরাজউদ্দৌলা তিনি এদেশীয় মীর জাফর আলী খান, তার প্রধান সেনাপতি সহ এদেশীয় বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা আছে, জগৎ শেঠ, রায়দুল্লভ, এদের মতো ব্যবসায়ীদের ষড়যন্ত্রের শিকার হয় এবং 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদের পলাশীর আম্রকাননে ব্রিটিশ পক্ষ এবং বাঙালি সৈন্যদের মধ্যে এক যুদ্ধ হয়, যে যুদ্ধ আমরা জানি ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে বাঙালিরা হেরে গেছে এটা বলা মুশকিল, কেননা এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পতন ঘটেছে, কিন্তু ব্রিটিশদের মনোনীত আরেক বাঙালি সেখানে রাষ্ট্র ক্ষমতায় পুতুল সরকার হিসেবে দায়িত্ব পালন করেছিল, যার নাম আমরা জানি মীর জাফর আলী খান। তাই বলতে হয় যে পৃথিবীর ইতিহাসে সহ বাঙালির ইতিহাসে আজও আমরা জানি আমাদের শ্রেষ্ঠ বিশ্বাসঘাতক বলা হয় মীর জাফর আলী খানকে, যার দরুন তাদের ছোট একটি ভুল কারণে আমরা বাঙালিরা প্রায় 200 বছর স্বাধীনতার সুপ্রিয় পেয়ালা পান, মুক্ত বাতাসে চিন্তা চেতনা, আমাদের মেধা মননকে বিকশিত করবার মতো আর কোনো সুযোগ ছিল না 200 বছর। অবশেষে আমরা 1947 সালে ভারত এবং পাকিস্তান ভাগের মাধ্যমে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাই এবং ব্রিটিশরা আমাদের এই দেশ থেকে বিতাড়িত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের বইয়ের বাংলাদেশের বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠা মনোযোগ সহকারে একটু কয়েকবার পড়ে নেব। এখানে আমরা এদের দেখতে পাচ্ছি বইয়ের পৃষ্ঠায় আসছে, এখানে এসেছে। এটা আমরা পড়ে নিলে আমাদের কাছে বাকি ঘটনাগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা প্রশ্নগুলো আরেকবার একটু দেখে নিই। আরও কিছু প্রশ্ন এসেছে তোমাদের কাছে, যাদের কাছে খাতা এবং কলম আছে তারা দয়া করে তোমরা লিখে নাও। তাহলে আমরা প্রশ্নে কি কি পাচ্ছি? সিরাজউদ্দৌলা বাংলায় কি কি কাজ করেছেন লিখো। মীর জাফর সম্পর্কে লিখো। পলাশীর যুদ্ধ সম্পর্কে 5টি বাক্য লিখো। কয়েকজন বিশ্বাসঘাতকের সম্পর্কে লিখো। ইংরেজ বাহিনীর প্রধান কে ছিলেন? শহীদ বীর নবাব সিরাজউদ্দৌলার কয়েকজন আত্মীয় সম্পর্কে লিখো।
বাংলা কিভাবে পরাধীন হলো ঘটনাটি লিখো। সুপ্রিয় শিক্ষার্থী, একটু সময় দিলাম, তোমরা একটু যাদের কাছে খাতা কলম আছে তারা একটু দয়া করে লিখে নিবে। সময় কত? তাহলে আমরা ইতিমধ্যে লিখে নিয়েছি, আমরা এবার পরবর্তী স্লাইডে যাব। এই যে 200 বছরের ব্যবধানে আমাদের বিভিন্ন প্রকারের টানাপোড়েন, বিভিন্ন প্রকারের সংগ্রাম, আত্মাহুতি, বাঙালিদের এত আত্মত্যাগের ফলে আমরা 47-এ যেমন দেশ ভাগ হয়েছে, ঠিক একইভাবে 1971 সালে বাংলাদেশ নামক বাঙালিদের জন্য একটি দেশ আমরা পেয়েছি। তাই এভাবেই বাঙালিরা বাংলাদেশের স্বপ্ন দেখেছে বারবার। তাই এই 200-250 বছরের স্বপ্নর সবচেয়ে বড় সফলতাই হলো 1971 সালে বাংলাদেশের সৃষ্টি। আজ আমরা বলতে পারি আমরা বাংলাদেশী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ আমার সঙ্গে যারা লাইভ এই শ্রেণী পাঠদানে যারা উপস্থিত ছিল, সকলকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। বগুড়া অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শিক্ষা সমাচার পেজের পক্ষ থেকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলের কাছ থেকে আমি আমার পাঠ শেষের পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা অবশ্যই ঘরে থাকছো এবং স্বাস্থ্যবিধি মেনেই চলছো, এবং পড়াশোনাটা অবশ্যই তোমরা ছেড়ে দেবে না। পড়াশোনাটা চর্চা যদি তোমরা না করো, তাহলে পরবর্তীতে তোমরা যখন অন্য কোনো শ্রেণীতে উঠবে তখন তোমরাই সমস্যায় পড়বে। তাই আমরা অবশ্যই বাড়িতে থাকবো এবং আমরা বাড়িতেও পড়াশোনা করব। আজকের মতো এ পর্যন্তই। আমি বগুড়া অনলাইন প্রাইমারি স্কুলের এই শ্রেণী পাঠদান শেষে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।